জিম্মি মুক্তি ও জবাবদিহিতার ব্যর্থতায় নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল তেল আবিব, রাজপথে হাজারো ইসরায়েলি। ধ্বংসস্তূপ সরিয়ে নতুন গাজা পুনর্গঠন কাজ চলমান, সরানো হচ্ছে ৬ কোটি টন পাথর। M23 বিদ্রোহীদের দখলে কঙ্গোর ২ শহর, বাস্তুচ্যুত হাজারো মানুষ। তীব্র মানবিক সংকট, সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি চুক্তি। নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফুঁসে উঠেছে তেল আবিব। বিক্ষোভে দেখা যায় ট্রাম্পের প্রতিকৃতির হাতে নেতানিয়াহুর ছোট আকারের পুতুল, আর প্ল্যাকার্ডে লেখা, এই বালককে ক্ষমা করো। বিক্ষোভে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার স্ত্রীর কমলা রঙের পোশাকে মুখোশসহ অনেক প্রতিবাদকারীকে দেখা যায়। এটি তাদের বিরুদ্ধে তীব্র জনরোষের ইঙ্গিত। এছাড়া গণতন্ত্রের হত্যাকারী লেখা প্ল্যাকার্ড এবং জিম্মিদের দ্রুত মুক্তির দাবিতে স্লোগান দেওয়া হয়। বিক্ষোভকারীরা জানিয়েছেন, সরকার স্বাধীন তদন্ত কমিটি গঠন না করা পর্যন্ত এই আন্দোলন চলবে। ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থতা ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার ঘটনার জবাবদিহিতার দাবিতে ইসরায়েলের তেল আবিবে হাজার হাজার নাগরিক এই বিক্ষোভ প্রদর্শন করেছেন। বিক্ষোভকারীদের প্রধান দাবি ছিল, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যেন দ্রুত একটি জাতীয় রাষ্ট্রীয় তদন্ত কমিটি গঠন করে, যা অক্টোবর ৭-এর পূর্বে এবং সেই দিনে সরকারের ভূমিকা তদন্ত করবে। প্রতিবাদকারীরা প্রশ্ন তুলেছেন, এই ঘটনা ঘটার কয়েক বছর আগে থেকে যারা ক্ষমতা ছিল সেই সরকার কেন জবাবদিহি করতে চাইছে না। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নেতানিয়াহু একটি স্বাধীন তদন্তে রাজি নন, বরং তিনি চাইছেন একটি নেসেট তদন্ত, যেখানে তিনি নিজেই কমিটির সদস্য নিয়োগ করবেন, যাতে তিনি দায়মুক্ত হতে পারেন। যুদ্ধবিধ্বস্ত গাজা কি আবার আগের মতো সুন্দর হতে পারবে? ধুলো আর ভাঙা ইটের পাহাড়ের নিচে চাপা পড়া শহরটি কি আবার প্রাণ ফিরে পাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই গাজা সিটিতে শুরু হলো এক বিশাল কর্মযজ্ঞ, যার স্লোগান, আমরা গাজাকে পুনর্গঠন করব। যুদ্ধের ভয়াবহতা শেষে ধ্বংসস্তূপের ভেতর থেকে যেন জেগে উঠছে নতুন প্রাণের স্পন্দন। জাতিসংঘের বড় বড় কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ, এমনকি যারা যুদ্ধের সময় পালিয়ে দক্ষিণ গাজায় গিয়েছিলেন এবং এখন ফিরে এসেছেন, সবাই মিলে হাতে হাত রেখে শহরের রাস্তাঘাট পরিষ্কারের কাজে নেমেছেন। সবচেয়ে হৃদয়স্পর্শী দৃশ্য ছিল যখন হুইলচেয়ারে বসা এক নারী হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে সবার সাথে কাজে যোগ দেন। তার প্ল্যাকার্ডে লেখা ছিল সেই অদম্য সাহসের কথা, আমরা গাজাকে আবার গড়ে তুলব। এটি কেবল একটি পরিষ্কার অভিযান নয়, বরং এটি পৃথিবীকে দেওয়া একটি বার্তা যে গাজার মানুষ হার মানতে জানে না। কাজটি মোটেও সহজ নয়, বরং একে পাহাড় সরানোর সাথে তুলনা করা যেতে পারে। প্যালেস্টাইন এনজিও নেটওয়ার্কের পরিচালক আমজাদ জানিয়েছেন, যুদ্ধের কারণে সেখানে বাড়িঘর আর রাস্তাঘাট ভেঙে প্রায় ৬০ মিলিয়ন বা ৬ কোটি টনের মতো ধ্বংসস্তূপ জমে আছে। এই বিশাল পরিমাণ আবর্জনা আর ভাঙা পাথর সরানো যেন আর এক যুদ্ধ। কিন্তু তাতে তারা দমে যাননি। বিশেষ প্রকৌশলী দল এবং হাজারো স্বেচ্ছাসেবক মিলে ঠিক করেছেন তাদের প্রিয় শহরকে আবার বাসযোগ্য করে তুলবেন। জাতিসংঘের কর্মকর্তা আলেক্সান্দ্রো মারাকিক বলেছেন, এটি শুধু রাস্তা পরিষ্কার করা নয়, এটি হলো মানুষের হারানোর আত্মসম্মান ফিরিয়ে আনার চেষ্টা। সামনেই শীতকাল আসছে, তাই বৃষ্টির পানি নিষ্কাশন আর নর্দমা ব্যবস্থা ঠিক করতে তারা এখন দিনরাত এক করে ময়লা সরাচ্ছেন, যাতে মানুষ আবার একটু শান্তিতে থাকতে পারে। বড় বড় ট্রাক, বুলডোজার আর সাধারণ মানুষের কোদাল ঝুড়ি সব মিলিয়ে গাজার রাস্তায় এখন শুধুই ঘুরে দাঁড়ানোর চেষ্টা। যদিও এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার শুরু মাত্র, তবুও গাজার মানুষের বিশ্বাস, একদিন তাদের এই শহর আগের চেয়েও সুন্দর হয়ে উঠবে। দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধে কঙ্গোর পূর্বাঞ্চলের দুটি বৃহত্তম শহর গোমা এবং বুকাবুর পতন হয়েছে বিদ্রোহীদের হাতে। ২০২৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শহর দুটি দখল করে নেয় বিদ্রোহী M23 গোষ্ঠী। কঙ্গো সরকার ও জাতিসংঘের অভিযোগ, দেশটি তুস্তি নেতৃত্বাধীন বিদ্রোহীরা প্রতিবেশী দেশ রুয়ান্ডার সমর্থন পাচ্ছে, যদিও রুয়ান্ডা সরকারের পক্ষ থেকে এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
বিদ্রোহী গোষ্ঠীর আগ্রাসনে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে, ভেঙে পড়েছে মানবিক সহায়তার ভাণ্ডার এবং মধ্য আফ্রিকা জুড়ে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। গেল বছর বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মদদের অভিযোগে রাজধানী কিনশাসায় বিদেশি দূতাবাসগুলোতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। একই সময় জাতিসংঘের খাদ্য গুদাম থেকে লুট হয় প্রায় 7,000 টন খাদ্য। এই সংকটের শুরু মূলত 2022 সালে M23 গোষ্ঠীর পুনরুত্থানের মধ্যে দিয়ে, যখন তারা কঙ্গোর পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে নতুন করে বিদ্রোহ শুরু করে, যা ধীরে ধীরে গোমার সহ চারপাশের মূল সরবরাহ রুট এবং কৌশলগত অবস্থানগুলো দখল করে নেয়। 2022 সালের ডিসেম্বরে M23 যোদ্ধাদের কিবুম্বা এলাকা থেকে সরে যেতে দেখা যায়, তবে এটি ছিল একটি সাময়িক বিরতি। চলতি বছরের জানুয়ারিতে M23 বাহিনী মিনোভা দখল করলে জাতিসংঘ মানবিক জরুরি অবস্থা শুরু হয়। চলতি বছরের জানুয়ারিতে M23 বাহিনী মিনোভা দখল করলে জাতিসংঘ মানবিক জরুরি অবস্থা শুরু করে। এরপরই বেসামরিক নাগরিকেরা গোমারের দিকে পালাতে থাকে। বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ প্রাদেশিক রাজধানীতে আশ্রয় নেওয়ায় সহায়তা সংস্থাগুলো পরিস্থিতি অবনতির বিষয়ে সতর্ক করে। ফেব্রুয়ারি মাসে M23 এর অগ্রযাত্রা অব্যাহত থাকে। তাদের পরবর্তী লক্ষ্য ছিল বুকাবু। 14 ফেব্রুয়ারি গোষ্ঠীটি বুকাবুর কামুভু বিমানবন্দরের কাছে পৌঁছে যায়, যা একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পয়েন্ট। বিদ্রোহীরা বুকাবুর কাছে আসতেই শহরে বিশৃঙ্খলা দেখা দেয়। 14 ফেব্রুয়ারি খাদ্য গুদাম সহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক লুটপাট শুরু হয়। 14 ফেব্রুয়ারির মধ্যে M23 বাহিনী বুকাবুর কেন্দ্রে প্রবেশ করে। গোমা দখলের কয়েক সপ্তাহ পরের এই দৃশ্যে কিছু বাসিন্দাকে বিদ্রোহীদের স্বাগত জানাতে দেখা যায়। তবে অধিকৃত শহরটিতে উত্তেজনা ছড়িয়ে পড়লে বুকাবুতে M23 নেতা কর্নেল নাঙ্গার এক সমাবেশে বিস্ফোরণ ঘটে, যে হামলায় অন্তত 13 জন নিহত এবং 60 জনেরও বেশি আহত হন। মেক্সিকো সিটিতে সরকার বিরোধী বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও স্মোক বোম্ব নিক্ষেপ করে পুলিশ। নিরাপত্তাহীনতা ও দুর্নীতির বিরুদ্ধে এই বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ। বিশেষ করে উরুয়াপান শহরের মেয়র কার্লোস মানজোর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে জনতা। শনিবার ঐতিহাসিক অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স মনুমেন্ট থেকে হাজার হাজার মানুষ বিশাল মিছিল শুরু করে। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে রাজধানীর প্রধান স্কয়ার জাকালোতে পৌঁছায়। এখানেই প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবামের সরকারি বাসভবন ও দফতর ন্যাশনাল প্যালেস অবস্থিত। মিছিলটি প্রেসিডেন্টের প্রাসাদের কাছে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুখোশধারী বিক্ষোভকারীরা প্রাসাদের সুরক্ষায় বসানো মেটাল ব্যারিকেড বা বেষ্টনী ভেঙে ফেলার চেষ্টা করে। এ সময় তারা বেষ্টনীতে লাথি মারে এবং গেটে সজোরে আঘাত করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ মাঠে নামলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। জবাবে পুলিশও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং স্মোক বোম ব্যবহার করে। মুহূর্তেই চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। বিক্ষোভকারীরা মেক্সিকান পতাকা নেড়ে স্লোগান দিতে থাকে। অনেকের হাতে নিহত মেয়র কার্লোস মানজোর ছবি দেখা যায়। মূলত জেনারেশন জেড বা তরুণ প্রজন্মের আয়োজনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। উরুয়াপানের মেয়র কার্লোস মানজোর হত্যাকাণ্ড দেশটিতে চলমান নিরাপত্তাহীনতার প্রতীক হয়ে উঠেছে। এই হত্যাকাণ্ড সহ বিভিন্ন সহিংসতার ঘটনার প্রতিবাদেই একজোট হয়েছে সাধারণ মানুষ। তারা সরকারের কাছে দুর্নীতি বন্ধ এবং কঠোর হস্তে অপরাধ দমনের দাবি জানাচ্ছেন। সাঁতরে আটলান্টিক মহাসাগরের ৩,৮০০ কিলোমিটার পথ পাড়ি দিতে চেয়েছিলেন ফরাসি সাঁতারু দম্পতি ম্যাথিউ উইটভেট এবং ক্লে লেজার উইটভেট, কিন্তু বিধিবাম মাত্র ১৩ দিনের মাথায় থেমে যেতে হয় তাদের। গত ১৫ নভেম্বর শুক্রবার বাধ্য হয়ে তাদের রেকর্ড গড়ার অভিযানটি থামিয়ে দিতে হয়। তারা সাঁতরাতে সাঁতরাতে ক্লান্ত হয়ে গিয়েছেন এমনটি নয়, বরং তাদের থেমে যাবার পেছনে আছে যান্ত্রিক গোলযোগ। সাঁতারের সময় তাদের পাশে যে সাপোর্ট বোটটি ছিল সেটি হঠাৎ নষ্ট হয়ে যায়। বোটটির স্টিয়ারিং সিস্টেমের একটি প্রধান তার ছিঁড়ে যাওয়ায় সেটি আর সাঁতারুদের নিরাপদে অনুসরণ করতে পারছিল না। এই দম্পতি গত ৩১ অক্টোবর কেপ ভার্দে থেকে সাঁতার শুরু করেন। তাদের লক্ষ্য ছিল ফরাসি দ্বীপ গুয়াডেলুপে পৌঁছানো। তারা প্রতিদিন পালা করে ৬ ঘন্টা ধরে সাঁতার কাটতেন এবং এই ১৩ দিনে তাদেরকে জেলিফিশ এবং সোল্ডফিশের মতো বিপজ্জনক সামুদ্রিক প্রাণীর মুখে পড়তে হয়েছে। তাদের এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল সমুদ্র সংরক্ষণ নিয়ে সচেতনতা তৈরি করা।
ওশান অ্যাট স্কুল নামে একটি শিক্ষামূলক প্রোগ্রামের মাধ্যমে প্রায় 1 লক্ষ স্কুল ছাত্র তাদের এই যাত্রা অনুসরণ করছিল। সাঁতার বন্ধ হলেও এই দম্পতি জানিয়েছেন তারা তাদের শিক্ষামূলক কার্যক্রমটি চালিয়ে যাবেন। কালো হয়ে গেছে স্পেনের কয়েকটি গ্রামের পানি। যে পানি দিয়ে তারা এতদিন গোসল করতেন, রান্না করতেন বা পান করতেন, সেই পানি এখন ব্যবহারের অযোগ্য। স্পেনের ভিলামার্টিন দে ভালদেওরাস নামের একটি এলাকার বাসিন্দাদের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। সেখানকার একজন ট্যাক্সি চালক সাইমন রড্রিগেজ জানান, পরিস্থিতি এতটাই খারাপ যে তিনি 2 দিন ধরে স্নান করতে পারেননি, কারণ ট্যাপের পানি সম্পূর্ণ কালো। কর্তৃপক্ষ অক্টোবর মাস থেকেই ঘোষণা করে দিয়েছেন এই দূষিত পানি পান করা বা রান্না করার জন্য নিরাপদ নয়। আমাকে খাবার জন্য বোতলের পানি কিনতে হয়, কিন্তু আমরা গোসল করতে পারছি না কারণ পানি সম্পূর্ণ কালো। আমি 2 দিন ধরে গোসল করিনি। গোসল করার আগে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে হবে। স্পেন এবং পর্তুগালে গত অগস্ট মাসে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল পাহাড়ের ঢাল। সেই ভয়াবহ ঘটনার 3 মাস পরেও সেখানকার গ্রামীণ জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে স্পেনের গ্যালিসিয়া অঞ্চলের বাসিন্দারা এখন যুদ্ধ করছেন দূষিত পানির বিরুদ্ধে। প্রবল বৃষ্টিতে পাহাড়ের ছাই এবং পলি নেমে এসে নদী নালা বন্ধ করে দিচ্ছে। এর ফলে পানীয় জল কালো ও ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। পাহাড়ের গাছপালা সাধারণত স্পঞ্জের মতো কাজ করে। বৃষ্টি হলে তারা জল শোষণ করে মাটির নিচে জমতে সাহায্য করে, পরে যা কুয়ো বা জলাধারে পৌঁছায়। এই প্রাকৃতিক স্পঞ্জ স্তর পুড়ে ছাই হয়ে যাওয়ায় এখন বৃষ্টির পানি দ্রুত গতিতে ছাই এবং পলি নিয়ে পাহাড় থেকে নেমে আসছে। জলাধারের পানি আসার পথে কিছু বালির ফাঁদ তৈরি করা থাকে, যা ময়লা আটকে পানিকে পরিশ্রুত করতে সাহায্য করে। কিন্তু এখন সেই ফাঁদগুলো দাবানলের ছাইয়ে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে পানির সঙ্গে সরাসরি নোংরা ও ছাই মিশে যাচ্ছে। স্থানীয় কর্মীরা দিনে 3 থেকে 4 বার হেঁটে গিয়ে জমা হওয়া পলি সরানোর চেষ্টা করছেন, কিন্তু তা মোটেও যথেষ্ট নয়। এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য স্থানীয় পৌরসভা বিশেষ ব্যবস্থা নিচ্ছে। তারা ড্রোন ব্যবহার করে পুড়ে যাওয়া এলাকায় নতুন ঘাস ও গাছের বীজ ছড়ানোর পরিকল্পনা করছেন।